আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সো চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। সবার প্রথম আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট যেগুলো আপনারা ব্যবহার করতে পারি, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ওপেন করছি। দেখুন, এটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এটা হচ্ছে সেভ আইকন। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়। ধরুন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করছে যে কোন লোকেশনে আমি ফাইলটি সেভ করতে চাই। আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমি আমার অডিও ড্রাইভটি সিলেক্ট করে দিলাম। অডিও ড্রাইভ এফ প্রজেক্ট ফাইল, তারপরে যেমন এমএস পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে বাস ফাইলে সেভে ক্লিক করলে ইয়েস ক্লিক করে দিলাম। এখন যদি আমি আমার মাই পিসিতে যাই, এখান থেকে আমার অডিও ফাইল ই ড্রাইভের প্রজেক্টে এমএস পাওয়ার পয়েন্টে দেখুন, এখান থেকে আমার যে প্রেজেন্টেশন ওয়ান ফাইলটি সেভ হয়েছে। এখানে আমার ফাইলের নাম শো করছে প্রেজেন্টেশন ওয়ান পাওয়ার পয়েন্ট। যে ফাইলটি আমার এই লোকেশনে সেভ হয়ে গেছে। সো এভাবে আপনারা আপনাদের ফাইলটি সেভ করতে পারবেন। এরপরে আমরা আমাদের এক্সেলের এরপরে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের এই যে বাটনটি রয়েছে এটাকে বলা হয় আনডু, এটা রিডু। এরপরে আপনারা এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় ট্যাব, এটা হোম ট্যাব, এটা ইনসার্ট, এটা ডিজাইন। দেখুন প্রতিটি ট্যাবে ক্লিক করলে প্রতিটি ট্যাবের আন্ডারে কতগুলো আমাদের টুলস আসছে। এই যে প্রতিটি ট্যাবের আন্ডারে যে বিভিন্ন রকম টুলগুলো রয়েছে, এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয় রিবন, এবং এই রিবনে প্রতিটি ট্যাবের আন্ডারে তার নিজস্ব কিছু টুলস রয়েছে। এখন আমি যদি এই রিবনটাকে হাইড করতে চাই, আমি জাস্ট এই ট্যাবের নামের উপর ডাবল ক্লিক করলে আমার রিবনটা হাইড হয়ে যাবে। আবার যদি আবার ফেরত আনতে চাই, বাস ট্যাবের নামের উপর ডাবল ক্লিক করলে আমার রিবনটা চলে আসবে। অথবা এই পাশে যে অ্যারোর আইকনটি দেখছেন এটাতে ক্লিক করলে আমার রিবনটি হাইড হয়ে যাবে। আবার রিবনটি আনার জন্য যে কোনো ট্যাবে ডাবল ক্লিক করলে রিবনটি ফেরত আসবে। এখন এই পাশে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আমার যতগুলো স্লাইড রয়েছে এই প্রেজেন্টেশনে সব স্লাইডগুলো এখানে শো করবে। এখানে জাস্ট মাত্র একটা স্লাইড রয়েছে, আমি আরও স্লাইড অ্যাড করতে পারি। আমি যদি এখানে নিউ স্লাইডে ক্লিক করি, দেখুন তারপরে জাস্ট টাইটেল অ্যান্ড কন্টেন্ট, দেখুন এখানে একটা স্লাইড অ্যাড হয়েছে। আবার নিউ স্লাইড অ্যাড করলে এরকম অনেকগুলো স্লাইড অ্যাড হবে। তখন এখানে আমি এখন 5টি স্লাইড অ্যাড করলাম। আমি এখন প্রথম স্লাইডে চলে আসলাম। এখানে ধরুন আমি ইনসার্টে যে একটা ইমেজ ইনসার্ট করলাম, এখান থেকে ধরুন একটা ইমেজ ইনসার্ট করি। এখান থেকে আমি ইমেজটা যে লোকেশনে রেখেছি সেখান থেকে আমি একটা ইমেজ খুঁজে বের করি। ইমেজটা কোথায় রেখেছি আমার ঠিক মনে পড়ছে না, একটু খুঁজছি। এখান থেকেই তো ইমেজটা ছিল। হ্যাঁ, যেখানে আমি কতগুলি ইমেজ রেখেছি, ধরুন এখান থেকে আমি একটা ইমেজ ইনসার্ট করলাম আমার এই যে এই প্রেজেন্টেশনে। ধরুন আমি 3 নম্বর প্রেজেন্টেশনে চলে গেলাম, এখানে আর একটা ইমেজ ইনসার্ট করি। সরি, কিছু ভুল হয়েছে। ব্যাস, আমি এখানে আরেকটি ইমেজ ইনসার্ট করলাম। এখন দেখেন এই যে আমি যে প্রতিটি আমার যেখানে স্লাইড রয়েছে, স্লাইডে আমি আমার ইচ্ছা মতো কন্টেন্ট অ্যাড করে আমার কাস্টমাইজ প্রেজেন্টেশন তৈরি করতে পারি। সো আমি আমার স্লাইড 1 একটা ইমেজ ইনসার্ট করেছি এবং স্লাইড 3-তে। সো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতগুলো স্লাইড প্রয়োজন স্লাইড তৈরি করতে পারবেন এবং প্রতিটি স্লাইডের কন্টেন্ট নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। এরপরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আসার পর একটি অ্যারো এসেছে দুদিকে মাথার। অ্যারোটাতে ড্র্যাগ করে আমরা যদি এদিকে আনি, আমাদের যে স্লাইডের যে অপশনটি রয়েছে সেটা বড় হবে, যত খুশি আমরা এক্সপ্যান্ড করতে পারি। এবং এই পাশে আনলে সেটা ডিক্রিজ হবে, অর্থাৎ আমার স্লাইডের এই যে অপশনটুকু জায়গাটুকু আমার স্লাইডের জন্য যতটুকু জায়গা বরাদ্দ রয়েছে এটা ছোটো হয়ে যাবে। এবং এখানে যদি আমি নিচের দিকে আসি, দেখেন এখানে নোটস নামে একটা অপশন রয়েছে। নোটসে ক্লিক করলে আমরা আমার যখন প্রেজেন্টেশনটা আমরা দিতে যাব, আমরা ইচ্ছা করলে কিছু এখানে নোট লিখে রাখতে পারি। সেই নোটগুলো পড়ে আমরা আমাদের প্রেজেন্টেশন উপস্থাপন করব। অথবা আমি এখানে প্রেজেন্টেশনে কী বলবো তাও লিখতে পারি। ধরুন এখানে আমি জাস্ট নোট লিখে রাখলাম যে দিস ইজ আ নোট, দিস ইজ এ নোট লিখে বাস আমি এখান থেকে ইন্টারপ্রেস করতে পারি বা চলে আসতে পারি। এখান থেকে জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করবো, আমার নোটটা সেভ হয়ে গেছে। আমি চাইলে নোটটা হাইড করে রাখতে পারি, আবার যে কোনো সময় নোটে ক্লিক করে নোটটা শো করতে পারি। এবং এ পাশে যে আইকনটা রেখেছেন এটাকে বলা হয় জুম। আমার এখন স্ক্রিনটা 61% জুম রয়েছে। আমি যদি এখানে আরও ক্লিক করি, দেখেন এখন 86% জুম হয়েছে। আরও ক্লিক করলে এখন 100%। দেখুন আমার এই যে ওয়ার্ক স্পেসটা এটা আরও বড় হচ্ছে। আমি একটু জুম আউট করি, কারণ আমার এত জায়গায় প্রয়োজন নেই। এদিকে ক্লিক করলে আমার এই যে মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, আর প্লাসে যদি আপনারা ক্লিক করেন বাস স্ক্রিনটা জুম ইন হতে থাকবে। মূলত এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক ইউজার ইন্টারফেস। এবং এই পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মিনিমাইজ। এতে ক্লিক করলে আমার স্ক্রিনটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আমি এখান থেকে টাস্ক বারে এসে আবার এখানে ক্লিক করলে আমার সেই ওয়ার্কশিটটা রয়েছে সেটা চলে আসবে। এবং এটাকে বলা হয় ক্লোজ আইকন। এখানে ক্লিক করলে আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে।
সো আমি এখানে ক্লিক করছি, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি আপনার ফাইলটি সেভ করছেন, আমি বলছি ইয়েস, আমার ফাইলটি আমার প্রিভিয়াস লোকেশনে সেভ হয়ে গেছে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা ক্লিপবোর্ড সম্পর্কে জানবো, এমএস পাওয়ার পয়েন্টের ক্লিপবোর্ড সম্পর্কে বিস্তারিত আগামী টিউটোরিয়ালে আপনার সাথে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।